প্রতীক ভাই, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে আকাঙ্ক্ষিত একটা সিরিজ, কমপ্লিট সিরিজ শুরু হতে যাচ্ছে। প্রথমেই আমরা যেটা দেখেছি, বাংলাদেশ বিসিবি হচ্ছে অলরেডি তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে। কিছু চমকও আমরা দেখেছি। সৌম্য সরকারকে 5 বছর পরে দলে দেখেছি। আমরা দেখেছি জাকির আলী অনেককে প্রায় অলমোস্ট 2 বছরের মতো দলে ইনক্লুশন করতে। আবার আমরা দেখেছি মুশফিক হাসানকে, যেখানে নাহিদ রানার মতো একটা পেসি একজন মানে বোলারকে আমরা ইনক্লুশন করতে দেখেছি। আবার অনেকে বাদ দিতে দেখেছি। এই যে স্কোয়াডটা অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে খেলার মতো কতটুকু কম্পিট করতে পারে, সেটা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, বিষয়টাকে আমি 2 ভাগে ভাগ করে বলতে চাচ্ছি। তাহলে যে শুরুতে আমরা যে প্লেয়ারগুলোকে হারিয়েছি, এটা আমরা বিসিবি বলি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলি, এটা তাদের ব্যর্থতা। আর সেকেন্ড ফেজে যদি আসি, যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, আমার মনে হয় অ্যাভেলেবেল যে রিসোর্স রয়েছে তার মধ্যে বেস্ট পসিবল স্কোয়াডটা আসলে দেওয়া হয়েছে। সো দুটো দিকই রয়েছে। তো এখন যদি আমরা স্কোয়াডটার দিকে তাকাই, সৌম্য সরকারের ইনক্লুশনটা কিন্তু আমি অনেকদিন ধরেই বলে আসছিলাম, তাকে হোয়াইট বলে পারসিস্ট করার কথা বলে আসছিলাম। এবং পার্টিকুলারলি যেটা আমি সবসময় বলে থাকি, যে দ্রুত গতির বলগুলো সৌম্য সরকার খুব ভালো খেলেন। আর যেহেতু উনি বেশ লম্বা, যে ধরনের উইকেটে বাড়তি বাউন্স থাকে, আপনার স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলা বা আপনার হরাইজন্টাল ব্যাট শটগুলো, এগুলো সৌম্য সরকার কিন্তু খুব ভালো খেলতে পারেন। আমরা দেখেছি যে আমাদের যারা রেগুলার ওপেনার ছিলেন, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, তাদেরকে প্রায়োরিটি দেওয়ার মূল কারণ আমরা অনেকটা এটা অ্যাজিউম করে নিয়েছিলাম যে তারা টেকনিক্যালি সাউন্ড, যেটা আসলে টেস্ট ক্রিকেট ডিমান্ড করে, যে উইকেটে বেশি সময় টিকে থাকা, নতুন বলের শাইনটা সি অফ করা, যাতে পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটাররা যখন আসে খেলাটা যেন ইজিয়ার হয়। কিন্তু এই প্রচেষ্টা আমাদের 1 থেকে 1.5 বছর খুব বেশি ফ্রুটফুল হয়নি। আমরা আর্লি উইকেট লুজ করেছি এবং আমাদের মোরাললেস ব্যাটিংটা ওই মুশফিকুর রহিম, লিটন দাস থেকে স্টার্ট করতে হয়েছে। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ ক্যারি করে মোটামুটি একটা রেসপেক্টেবল টোটাল দাঁড় করানো এই প্রসেসে চলেছে। তো আপনি দেখবেন এই সিরিজে লিটন দাসও নেই। সো আমাদের ব্যাটিংটাও বেশ ভঙ্গুর মনে হচ্ছে। তো টপ অফ দি অর্ডার যদি দ্রুত কিছু রান করে দেওয়া যায়, রাদার দেন উইকেটে সার্ভাইভ করার ইনস্টিংটা থেকে, কারণ আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার যে উইকেটগুলো রয়েছে, এখানে আপনি ইংল্যান্ডের কথা বলেন, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা যারা ট্যুর করে, তাদেরও কিন্তু উইকেটে সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যায়। একটু মেরে খেলতে পারলে ভালো। যদি বলি পার ওভারে 4 করে একটা এভারেজ এরকম রান হয় এবং চতুর্থ বা পঞ্চম দিন পর্যন্ত ম্যাচও খুব কম যায়। তো সেই ক্ষেত্রে এটা খুবই দুর্দান্ত সিদ্ধান্ত এবং আমি এক্সপেক্ট করছি যে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, তারা দুজন আসলে ওপেন করবেন এবং যদি একটা ব্রিস্ক স্টার্ট 80 to 100 রানের দেওয়া যায়, আমার মনে হয় সেখান থেকে আমাদের মিডল অর্ডারে যারা ব্যাটার রয়েছেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তারা আসলে এটাকে ভালো মতো ফিনিশ অফ করতে পারবেন। জাকির আলীর ক্ষেত্রে আসি, দেখেন আমরা আসলে যখন কোনো একজন প্লেয়ার একটা ফর্মেটে খারাপ করে, তখন তার আমরা সবকিছুই খারাপ দেখে থাকি। আমি জাকির আলী অনেকের 2টো ইনিংসের কথা বলবো। একটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর টেস্টে সেকেন্ড ইনিংসে মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান দুজনের সাথে দুর্দান্ত 2টি পার্টনারশিপ ছিল, যেটার বদলতে আমরা ইনিংস ডিফিট তো এড়িয়েছি, সাউথ আফ্রিকাকে কিন্তু একটা ট্রিকি টার্গেট আমরা চেস করতেও দিতে পেরেছিলাম। এবং উইন্ডিজের মাঠে থার্ড ইনিংসে জাকির আলী অনেক দুর্দান্ত একটা ইনিংস খেলেন, যেটার ফলশ্রুতিতে কিন্তু আমরা ম্যাচটা বের করতে পেরেছিলাম 50-তে। যদিও পরবর্তীতে নাহিদ রানা ভালো বোলিং করেছিলেন, বাট প্ল্যাটফর্মটা জাকির আলী অনেক সেট করে দিতে পেরেছিলেন। এবং যেহেতু টেইলকে সাথে নিয়ে ব্যাট করার মতো একজন ব্যাটারকে আমাদের দরকার, যেহেতু লিটন দাস নেই, উনি কিন্তু এই কাজটা দুর্দান্ত করতেন, টেইলকে সাথে নিয়ে ব্যাট করা। জাকির আলী অনেকেও কিন্তু এই দুটো ইনস্ট্যান্সে টেইলকে সাথে নিয়ে ভালো ব্যাটিং করেছে। তো আমার মনে হয় লিটন দাস তো আসলে ইররিপ্লেসেবল। রাইট নাও ওয়ার্ল্ড ক্রিকেটে যে কজন উইকেট কিপার ব্যাটার রয়েছেন, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট উনি। তো জাকির আলী অনেক একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট না হলেও যে পারপাসটা লিটন দাস সার্ভ করেন, আমার মনে হয় সেটা অনেকাংশে জাকির আলী অনেক করতে পারবেন। এখন ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আসি, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, আমার মনে হয় ওনারা দুজন অটো চয়েস, কিন্তু দুশ্চিন্তার জায়গায় দুজনের ক্ষেত্রেই রয়েছেন। হাসান মাহমুদ অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করছেন, যদিও কাউন্টি ক্রিকেটে ভালো করেছেন কেন্টের হয়ে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ডিফারেন্ট এবং ইংলিশ কন্ডিশন এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনটা অনেক ডিফারেন্ট। এখানে আপনার লেন্থ ডিফারেন্ট হতে হবে। আপনার ইংলিশ কন্ডিশনে যেমন ল্যাটারাল মুভমেন্ট থাকে, অজি কন্ডিশনে তেমনটা থাকবে না। আপনি অ্যাশেজে দেখে থাকবেন, ইংল্যান্ড যেবার অ্যাশেজটা জিতে অনেক দিন পর ইংল্যান্ডের মাটিতে, যেখানে ম্যাথিউ হগার্ট ছিলেন, সাইমন জোন্স ছিলেন, অস্ট্রেলিয়া কোন জায়গাটাতে স্ট্রাগল করেছিল, যেখানে ল্যাটারাল মুভমেন্ট বেশি ছিল। অস্ট্রেলিয়া কিন্তু পেসে ওইভাবে ডিফিট হয়নি, সেখানে কিন্তু স্টিভ হারমিসন খুব বেশি লিথাল ছিল না। অস্ট্রেলিয়াকে ভুগিয়েছিল ম্যাথিউ হগার্ট এবং সাইমন জোন্স। তো হাসান মাহমুদ কিন্তু ইংলিশ কন্ডিশনের জন্য খুব ভালো বোলার, যেহেতু
সুইং ডিপেন্ডেন্ট বোলার, বাট অজি কন্ডিশন উনি কেমন করবেন এটা একটা প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে আমার পক্ষ থেকে। তাসকিন আহমেদ যদি তাকে ফুল রিদমে পাওয়া যায় উনি আসলে আমাদের মূল অস্ত্র হতে যাচ্ছেন, বাট রাইট নাও তার পেসটাও কিন্তু একটু কম দেখতে পাচ্ছি। সেই জন্য শরীফুল ইসলাম এবং নাহিদ রানা এদের দুজনকে আমাদের আসলেই খুব দরকার ছিল, কজ তারা কিন্তু 140 ক্লিকস রেগুলার বেসিসে বল করতে পারেন। নাহিদ রানা তো 150 টাচ করছেন, বাট শরীফুল ইসলাম অ্যারাউন্ড 138 139 এরকম গতিতে কিন্তু নিয়মিত বল করতে পারেন। তো সেই জায়গায় আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট একটা চমক হিসেবে মুশফিক হাসানকে ইনক্লুড করেছে। জানি না উনি কোনো টেস্ট ম্যাচে সুযোগ পাবেন কিনা, বাট যদি খেলিয়ে দেওয়া হয় এটাকে কিন্তু আমি বেশ পজিটিভলি দেখবো। আমরা আশা করি যে হয়তো এটা একটা ভালো ফলাফল এনে দিতেও পারে। বাট আমার একটা জিনিসের আপনার কাছে জানতে চাওয়া, আমরা তাহিদ হৃদয়কে কিন্তু আমরা ট্রায়াল করেছি, তাকে কি একটু সুযোগ দেওয়া যেত কিনা? 2 নাম্বার হচ্ছে অঙ্কনকেও কিন্তু আমরা অনেক দিন ক্যারি করেছি, এইখানে জাকির আলী অনেকের জায়গায় কি অঙ্কনকে রেখে আরো কিছুদিন তাকে সুযোগ দেওয়া যেত কিনা? সে কিন্তু আসলে ওইভাবে ম্যাচও পায়নি আমার যতদূর স্ট্যাটিস্টিক্স বলে আর কি মনে। এই দুইটা চেঞ্জের ক্ষেত্রে আমার একটু জাস্ট জানার আগ্রহ যে আসলে এটা আরেকটু বেটার হতে পারতো কিনা, তাদেরকে একটা সুযোগ দেওয়া যেত কিনা। দেখেন, আপনাকে অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে হয় অপোনেন্টে বোলার কারা রয়েছেন। অস্ট্রেলিয়ান পেসারকে যদি আপনি দেখেন, স্কট বোল্যান্ড উনি খুব পারসিস্টেন্ট লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে বল করে থাকেন, বলে কিন্তু খুব বেশি গতি নেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি কনভেনশনাল ক্রিকেট শট খেলেন, যেটা হচ্ছে আপনার অন ড্রাইভ, অফ ড্রাইভ, ফ্রন্ট ফুট ডিফেন্স, এগুলোতে কিন্তু আপনার নিক করার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। সেই জন্য আমি শুধুমাত্র অঙ্কনকে কেন দলে রাখা হয়নি সেটা বলছি না, হয়তো অমিত হাসানের সুযোগ পাবেন না এই জন্য মেইন স্কোয়াডে। জাকির আলী অনেককে নেওয়ার মূল কারণ উনি কিছু আনঅর্থোডক্স শট খেলতে পারেন, কিছু ইম্প্রোভাইজ শট খেলতে পারেন, যেটা বোলারের লেন্থটাকে আনসেটেলড করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দুইজনের থেকে জাকির আলী অনেক বেশ ভালো অপশন। এবং আমি এই যে শুরুতে এই কথাটাই বলছিলাম যে আমাদের যে অ্যাভেলেবেল রিসোর্স রয়েছে এবং অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা রয়েছে এটাকে কাউন্টার করার জন্য আমরা বেস্ট পসিবল স্কোয়াডটাই হয়তো দিয়েছি। আমরা একটা ভালো কিছু চিন্তা করছি এবং এটা নিয়ে কিন্তু আসলে কিছু জায়গাতে নাহিদ রানার আনঅ্যাভেলেবিলিটি নিয়েও কিন্তু আসলে নির্বাচকরা সরিও বলেছেন যে আসলে এটা আমাদের অস্ট্রেলিয়ার জন্য হয়তো আমাদের আরেকটু বেটার প্ল্যান করলে হয়তো নাহিদ রানা। এটা আসলে সব কথার সরি তো আসলে অ্যাকসেপ্টেবল না। আপনি যখন অনেক বড় অপরাধ করবেন, এটা সরি আমরা কতটা মঞ্জুর করব, দেশের সাধারণ মানুষ আসলে বিষয়টাকে কিভাবে নিবে, এটা ধরেন আমার মতো সাধারণ মানুষ লাস্ট 6 মাস ধরে বলে আসছে আমি যে তাকে একটু কম খেলানো হোক। সামনে নট অনলি অস্ট্রেলিয়া সিরিজ, যদি ইন্ডিয়া ট্যুর করতে আসে এই সিরিজটা ক্রুশিয়াল হবে এবং একটা বোলার ইনজুরি থেকে ব্যাক করাটাই মূল কথা না, এসে সেই রিদেমটা ফেরত পাওয়া অবশ্যই এটাও একটা ইস্যু, ওই ফর্মটা ফিরে পাওয়া খুব কষ্টকর। তো এইটা আসলে ক্ষমার অযোগ্য বিষয়। মানে যেহেতু সরির প্রসঙ্গটা আসলো, যে লসটা হয়েছে নট অনলি ইন টার্মস অফ নাহিদ রানা, সাথে শরীফুল ইসলাম এবং লিটন দাসের ইনজুরিটা নিয়েও কিন্তু আমরা অনেক খেলাফেলা করতে দেখেছি। তো দেখেন, ব্যাটিং এ লিটন দাস এবং বোলিং এ নাহিদ রানা, এই দুইজন না থাকাতে এই দুইজনই কিন্তু আমরা বিগত যতগুলো সিরিজ জিতেছি এই দুইজনের কন্ট্রিবিউশনই জিতেছি মোরাললেস। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য খুবই টাফ এবং ইটস ভেরি আনলাইকলি দুটো টেস্টের কোনো টেস্ট আসলে 3 দিন পার হবে। অ্যাজ অ্যান অ্যানালিস্ট যেটা আমার মত, যদিও আমার যতই নিজের দেশ হোক বা যাই হোক, যদি দুজন ক্রিকেটার থাকতেন আমরা হয়তো অস্ট্রেলিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারতাম, ম্যাচ জেতা পরের কথা, কিন্তু এখন আসলে বিষয়টা অনেক কঠিন দেখা যাচ্ছে। বাট ইয়েট অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি চাইবো যে বাংলাদেশ ভালো করে। মাইকেল হোল্ডিং এর একটা ছোট ক্লিপস আমি দেখছিলাম, যেখানে উনি বলছেন যে আমারও খুব মানে অন্য দর্শকদের মতো আমার খুব ইচ্ছা ছিল অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ রানাকে বল করতে দেখা। এটা একটা মানে কেমন বিষয় যে ধরেন দুটো টিমের পেসারদের যদি আমরা হাইয়েস্ট পেসটা করে অ্যাজিউম করে, নাহিদ রানা আর্গুয়েবলি এটা টপ করতো অবশ্যই। আপনি ভেবে দেখেন, বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ার মাঠে, সেখানে আমাদের একজন বোলার হাইয়েস্ট স্পিডে বল করছে এবং প্যাট কামিন্স মিচ স্টার্কের চেয়ে জোরে বল করছে, বা আপনি ধরেন যে ট্রাভিস হেড বা লাবু সেন বা স্টিভ স্মিথ ব্যাট করছে, নাহিদ রানা বাউন্সার করছে, বলটা উড়ে গিয়ে কিপারের হাতে যাচ্ছে, ভালো লাগার একটা ব্যাপার, 3টা স্লিপ 2টো গালি, এরকম ফিল্ডিং পজিশন আছে, একটা অন্যরকম ব্যাপার হতো, সেটা আসলে আমরা মিস করছি। তারপরেও অ্যাভেলেবল যেটার কথা আপনি বললেন যে বেস্ট পসিবল যে ইউনিটটা নিয়েছে সেটা হয়তো বাংলাদেশের একটা অ্যাটলিস্ট কম্পিটিটিভ একটা জায়গায় নিয়ে আসবে, আমরা এটা খুব আশা করতে পারি।